আজকের প্রসঙ্গ আপনারা ইতিমধ্যেই কি হবে বুঝতে পেরে গেছেন। আজ সকালে অর্থাৎ বাংলাদেশের সময় সকাল 10টা, আমেরিকান সময় তাদের রাত 12টা, গতকালকে রাত 12টা নতুন দিনের প্রথম প্রথম রাত্রি প্রহর আর কি আমেরিকা হিসেবে ধরলেও এটা আজকে শুরু হয়েছে তাদের, আমাদের সকাল 10টায়। সো ওই টাইম পর্যন্ত তার সময়সীমা দেওয়া ছিল। এর পরে সে এবার একদম প্রস্তর যুগে পাঠাই দেবে, ইরানকে ভেঙে চুরে সব শেষ করে ফেলবে। তার জ্বালানি যত কিছু তেলের যত খনি ফনি আছে এগুলো সব বোমা মেরে সব তছনছ করে দেবে, মানে যা ইচ্ছা তাই করবে। এমন একটা হুমকি দিয়ে রাখছিল ইরান। আমি মন্তব্য করেছিলাম গতকালকে যে এটা সে ভয় দেখাচ্ছে, আলটিমেটলি সে একটা কম্প্রোমাইজের রাস্তা ধরবে। বাট যতক্ষণ সে সেটা ঘোষণা না করছে ততক্ষণ এর চেয়ে বেশি বলাটা তখন ঠিক ছিল না। আজকে সকালে অলরেডি যেটা হয়েছে 10টার আগেই ঘোষণা হয়েছে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকা একটা যুদ্ধবিরতিতে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। মূল বৈশিষ্ট্য হলো এটা, এতে ইরান এবং আমেরিকা দুজনেই আমরা জিতছি নিজের দেশে বলে বেড়াইতেছে। তো সেক্ষেত্রে আমেরিকানটা সবচেয়ে হাস্যকর, মানে এটা হলো ট্রাম্পের এর ইজ্জতের সাথে শেষ করার যুদ্ধ, এটা ছিল তার মাথার সবচেয়ে বড় ব্যথা। তো সে মনে করছে আমি ইজ্জতের সাথে শেষ করে আসতে পারছি। আর ইরান তো আগেই গত দুদিন ধরে তারা ঘোষণা করে দিয়েছে, ইভেন খোদ প্রেসিডেন্ট হিসাবে তো আর্মিরও অনেক কিছুর সাথে জড়িয়ে থাকবে, সে সবগুলো থেকে পদত্যাগ করে ঘোষণা করেছে যে আজকে থেকে আমি এই যুদ্ধে ইরান বিজয়ী না হওয়া পর্যন্ত, বিজয় হওয়াতে গেলে যদি আমার জান দিতে হয়, সেগুলোর জন্য একটা কমিটি বানাইছে, মানে একটা জোট বানাইছে। কমিটি বলা ভালো হবে, দেশের প্রচুর লোক ওটার মেম্বার হয়েছে, যে এরকম প্রচণ্ডভাবে আক্রান্ত হলে পরে আমরা মানে জীবন ত্যাগ করে হলেও এইটার বিরুদ্ধে লড়ে যাব, এই বলে শপথ নিয়েছে। এটা একটা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীতে নাম লেখেছে প্রেসিডেন্ট পেজ কি আসতা। ফলে বুঝতে পারছি তাদের ডেসপারেটনেসটা কোথায়। সার কথা হলো যে আমরা বাঁচব যদি বিজয়ী হয়, একমাত্র বিজয় হয়েই বাঁচবো। আদারওয়াইজ এই বাঁচা, কোনো কম্প্রোমাইজিং বাঁচা, আমাদের কোনো বাঁচা নাই, এর কোনো লাভ নেই আমাদের। এই ডেসপারেটনেসটা এই জায়গায় নিয়ে গেছিল তারা এই জায়গা থেকে। ফলে গত 48 ঘন্টা কেন 72 ঘন্টাও যদি বলি আমরা, এই ডিটারমিনেশন ছিল ইরানে। ফলে স্বভাবতই আজকে এইটা ঘোষণার পরে ইরানে এইবার বিজয় মিছিল বেড়েছে, ঠিক যেমন আমাদের আগস্টের আন্দোলনের পরে পতাকা দিয়ে দেখা যাচ্ছিল পতাকায় সয়লাভ হয়ে গেছে, ইরানেও আজকে পতাকা দিয়ে সয়লাভ হয়ে গেছে, কিন্তু খুব সাবধান। এবং সবচেয়ে বেশি নেতৃত্বগুলা সব নারী, এবং তারা খুব সাবধানে বলতেছে যে বিশ্বাস করে নাই তারা ট্রাম্পকে। কিন্তু আপাতত যেটা হয়েছে এইটি তাদের বিজয়, এই বলে তারা আজকে পুরা সমস্ত শহরে রাস্তায় মিছিল বের করছে। সো এই হলো তাদের রিয়াকশন, উভয় পক্ষই দাবি করতেছে। তো ইরানের দাবি করাটা একটা বাস্তব মূল্য আছে, যে রিয়েলি তারা এই যে কষ্টটা করছে, তারা সেই 48 থেকে যে কষ্টটা করে আসতেছে প্যালেস্টাইনিরা, আমরা সারা দুনিয়ার লোক সমস্ত দায় দায়িত্ব প্যালেস্টাইনদের উপর ছেড়ে দিছি। এবং এই ধরনের খুনি একটা প্যালেস্টাইন ভূমির উপর দখলদার একটা ইসরায়েলিরা, জায়নিস্টরা, তারা সমানে নির্বিচারে তারা হত্যা করে যাচ্ছে। আর আমরা এগুলো চাই দেখছি, পালায় বাড়াইছি। আর কত এগুলা, এই জুলুম আর কত চলতে পারে? ফলে একমাত্র ইরানের সামনে আগে আসছে, তার পিছনে আমরা যাওয়ার এখন আমরা সুযোগ পাচ্ছি। স্বভাবতই ইরান বহু চেষ্টার পরে ফাইনালি একটা গ্লোবাল পোলারাইজেশন করতে পারছে, সে তার পিছনে চীন এবং রাশিয়াকে সামিল করতে পারছে। সো এইটারই আউটকাম হলো এই আপোষ রফাতে রাজি হওয়াটা ট্রাম্প, সে এমন একটা বিপদে পড়ছে। আরেকটা বলে দিই, এখানে পাকিস্তান কেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। অনেকে বাইরের দিক থেকে দেখে বললে ইমিডিয়েট অন্তত 1-2 সপ্তাহ এটার হেভি জোশ নিবে পাকিস্তান, ক্রেডিট নিবে। বিশেষ করে একটা মজার জিনিস ঘটবে এখানে,
ইন্ডিয়া পাকিস্তানের যেসব পুরান খাউজানি আছে না, সেই খাউজানির দিক থেকে দেখলে এখন কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা মোদির। তাকে ছাড়া পাকিস্তান এত গ্লোবালি ইম্পর্টেন্ট দেশ হয়ে গেছে, এখন কি হবে? মোদি এটা কেমন করে তার ভোটারদেরকে বুঝাইব? তারা তো চরম জানে দুশ্মন। সে পাকিস্তান আজকে গ্লোবাল দুনিয়ার মধ্যস্থতাকারী। এইটা বেশ কিছুদিন মোদি মাথা নত করে থাকবে, এটা নিয়ে কথা বলতে চাইবে না। এর উপর আবার কথা বলতে গেলে যদি এই যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের দিন বোধ হয় সে ইয়েতে ইসরায়েল ভ্রমণ করে আসছে, গলা মিলাই আসছে, নিজে গিয়ে। ইন্ডিয়ান হিস্ট্রিতে নিজে যাওয়া আর কোনো হিস্ট্রি নেই। দূর থেকে করছে, গোপনে করছে ইন্দিরা গান্ধীর আমল থেকে। কখনো তারা প্যালেস্টাইনদের ইহুদিদের সাথে, ইসরায়েলিদের সাথে সম্পর্কটা প্রকাশ্য করে নাই। মোদি সেটা প্রকাশ্য করছে। এত বড় হিন্দুত্ববাদী সে, এত খোলে আম। ফলে এই ঘটনাটা এখন যদি বেড়ে আসে তাহলে তো আরো মুখে থুতে একটা বাকি থাকবে না, সব মোদির মুখে গিয়ে পড়বে। এই জন্য সে চুপ করে থাকবে বলে আমার ধারণা। সেদিক থেকে পাকিস্তান আগে গেছে। কিন্তু একটা প্রেডিকশন এখানে করে দিই আমি, শুনতে আজীব লাগবে আপনাদের। অ্যাকচুয়ালি মধ্যস্থতাকারী হয়েছিল ওখানে 3-4টা স্টেট, তার মধ্যে পাকিস্তান ছিল প্রধান, সাথে ছিল তুরস্ক, তুর্কিয়া, আর ছিল ইজিপ্ট। এই তুর্কি আর ইজিপ্ট আরো বেশি প্যালেস্তাইনকে বেচে দিয়ে আমেরিকার কোলে উঠে গেছিল। এই হলো সেই ইজিপ্ট। আপনি যদি সর্বশেষ 73-এর যুদ্ধটা দেখেন তাহলে আপনি ক্যাম্প ডেভিডের যুদ্ধের কথা বুঝবেন, এক ঘরে হয়ে যাওয়ার কথা বুঝবেন। এগুলো সব মনে করে দেখেন। কাকে বাদ দিব আমি? এই সিরিয়া, এই আসাদের বাপ আসাদ জাস্ট প্যালেস্টাইন থেকে বেচে দিয়ে চলে গেছিল, ইসরায়েলের সাথে চুক্তি করছিল যাতে প্যালেস্টাইনের সিরিয়ান বর্ডার, সিরিয়াতে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনিয়ানরা যাতে বর্ডার ক্রস করে বর্ডারে ইসরায়েলের বর্ডারে গিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে না লিপ্ত হয়। সেই জন্য সে লেবাননের একটা অমুসলমান বাহিনীকে ফিট করছিল। এই আসাদ ছেলে এখন রিপ্লেসড হয়ে গেল, তার বাপ আর কি। কে না বিক্রি করছে এই প্যালেস্টাইনিদেরকে? একমাত্র বরং সৌদি আরবের অবস্থা ভালো ছিল। পশ্চিমারা তাদেরকে নিজে বিভিন্ন দেশে 2-4 হাজার করে ডিস্ট্রিবিউট করে ঢুকাই দিছে। এই ঢুকানোর পুনর্বাসন করার তাবৎ খরচ দিয়েছে কিন্তু সৌদি আরব। শুনে আজীব লাগবে, কারণ খেয়াল রাখতে হবে ওই সময়টা হলো আসলে যখন সোভিয়েত ইউনিয়ন বেঁচে ছিল। ফলে সোভিয়েত জোশের ঠেলায় তো যুদ্ধে গেছিল, যুদ্ধে গিয়ে তো সোভিয়েতরা ফেলে ফেলাইছে। সোভিয়েতরা তারা আগায় থাকে নাই তাদেরকে বাঁচানোর জন্য। ফলে 73-এর যুদ্ধে ফেল করার পরে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে চলে যায়। ফলে সমস্ত দায় মানে সবাই সব দেশ থেকে, মানে আরব জাতীয়বাদ কেউ নেয়, ওনার সিরিয়ান জাতীয়তাবাদ হয়ে গেছে। এটা দিয়ে বুঝবেন আসলে কথাটা কি বলতে চাচ্ছেন। এর আগে ছিল আরব জাতীয়তা, তার আরব জাতীয়তাবাদের নামে যুদ্ধে গেছিল 73-এর যুদ্ধ, 3বার, 3য়বারের যুদ্ধ এটা আরব ইসরায়েল। আর এই যুদ্ধের পরে তারা সিরিয়ান জাতীয়তাবাদী, ইজিপশিয়ান জাতীয়তাবাদী হয়ে গেছিল। দেখছে ইতিহাস আমাদের প্যালেস্টাইনদের পক্ষে কে কি করছে। গাদ্দাফি বলে বসলে তোমরা 2 দিন পর যাও আর খাউজানি আলাপ করে চলে আসো, আমি নাই। একবারে খালি সিদ্ধান্ত নাও ইসরায়েলকে শেষ করবো, তাহলে আমি আসি। মানে ঘুরাই বললে সেও প্যালেস্টাইনের হাত ছেড়ে দেওয়ার অবস্থা আর কি। এই শেষ পর্যন্ত একমাত্র যে কামড়ে ধরে লেগে রেখেছিল সে হলো ইরান। এখানে আবার বিষয়টাকে শিয়া সুন্নির জায়গা থেকে দেখেন না, এটা ভুল। অন্তত এটুক দেখেন যে প্যালেস্টাইনরা তাদের একটা অধিকার আছে, তাদের আপন বাসা থেকে, তাদের ভূখণ্ড থেকে তাদেরকে খেদাই দিতেছে আমেরিকানদের দায়, পশ্চিমাদের দায়। তাদের হিটলার মারছে ইহুদিদেরকে। এই জন্য তারা কি করছে, এই প্রবলেমটা ঠেলে দিচ্ছে মুসলমানদের উপরে। এটি তো 48-এ ইসরায়েলের জন্ম। ঘটনা তো তাদের হিটলার ইহুদিদের মারছে, নির্মমভাবে মারছে, এথনিক ক্লিনজিং করছে। অথচ তারা ইচ্ছে করে, এই ব্রিটিশরা এই প্যালেস্টাইনের জমির উপরে
ইহুদিদেরকে নিয়ে এসে পুনর্বসতি করে দিচ্ছে। এটা থেকেই তো 48-এ ইসরায়েলের জন্ম। কেউ এগুলো নিয়ে করে দেখতে চায় না, আর হাততালি দেয় এই ইয়েরা, পশ্চিমারা। হোল ইউরোপ, কমপক্ষে প্রত্যেক দেশে 1 লাখ করে ইহুদি আছে, খুব সুন্দর পাইলে পুষে রাখে। এই যে ওবামা, দেখে মনে হয় খুব লিবারেল, সবচেয়ে বড় কালপ্রিট। এই প্রথম প্রকাশ্যে বলতেছে ইসরায়েলিদের নাকি আত্মরক্ষার অধিকার আছে। বলেন, প্যালেস্টাইনিদের ভূমি দখল করে ওখানে গেড়ে বসছে, উল্টা তাদেরকে মেরে ফেলতেছে, ওটা নাকি তার আত্মরক্ষার অধিকার। কি বলবেন এটাকে? এভাবে আমেরিকা চলে আসতেছে, হোল ওয়েস্ট এভাবে চলে আসতেছে। কিছু হলে এটা আমাদের না, এটা ওদের, মুসলমানদের প্রবলেম। জেনেভা এখানে একমাত্র জিনিসটিকে ঘুরাইতে পারছে এই ইরান। সেই ইরান একটা বিজয় দেখতে যাচ্ছে। এই জায়গা থেকে যদি দেখেন তাহলে বুঝবেন এটা কেন সম্ভব হয়েছে। সে ঠিক জায়গায় অ্যালায়েন্সটা করছে কার সাথে? যে গ্লোবাল লিডারশিপ চেঞ্জ হচ্ছে, উঠে আসতেছে চায়না। আর ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপরে তারা একইভাবে শয়তানি করছে জেলেনস্কিকে সামনে রেখে, ফলে রাশিয়ার সাপোর্ট দিচ্ছে। এই দুই সাপোর্টকে নিজের পিছনে নিয়ে এবার ইরান সাহসের সাথে আগে আসছে। তারা তো গরিব দেশ না, তাদের তেল বিক্রির সমস্ত অর্থ তারা এইসব কাজে ব্যয় করছে। এগুলো তো তাদের ভোগ দখলে যেত। ইরানের প্রতিটা নাগরিকের এই সম্পদ ভোগ করার অধিকার ছিল, কিন্তু তারা তো স্যাক্রিফাইস করছে যেভাবেই করুক। আমরা এই স্যাক্রিফাইসটাকে গুরুত্ব দিই নাই। এই যে এত বড় সৌদি আরব টাকার খনি, আমরা দেখি না কি করছে। এরা টাকা নিয়ে গিয়ে আমেরিকান ব্যাংকগুলোকে জমা রাখছে, এই টাকা দিয়ে আমেরিকান ব্যাংকগুলো ব্যবসা করে খাইতেছে এখন। আর তারা খালি সুদখোর, এগুলার সুদ পায় তো আরামে মেন আসছে। এটাই তো সৌদি আরব। এই যে এখন জিসিসি বানাইছে তারা, সবাই ভাবছিল যে প্যালেস্টাইনরা জাহান্নামে যান, আমাদের কি টাকা চাইলে দিয়ে দিব না, আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক করে সুন্দর ব্যবসার সাজায় ফেলাই। এটা শুরু করছিল সৌদি আরব, এইবার তার সাথে এই পুরাটা জেসিসির 7টা দেশ সব মিলে এর পক্ষে গেছে, এবং আরো বেশি করে আমেরিকানদেরকে ঘাঁটি বানাই দিচ্ছে সব। ওরা ভাবতেছে আমেরিকানদেরকে এখানে ঘাঁটি বানাই দিতে পারলে এটা তো আমাদেরও প্রোটেকশন হবে, ইসরায়েলও কিছু বলবে না, ইসরায়েল তো বন্ধু হয়ে যাবে। প্রত্যেকের দেশে ইসরায়েল থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি দিচ্ছে এই ব্যাপারে দুবাই, ইউএই। এই যে পাপগুলো দেখেন আপনি, একদিকে তারা চলতেছে, ওইদিকে আমেরিকান দালালি করতেছে, ইহুদিদের দালালি করতেছে প্যালেস্টাইনদের বিরুদ্ধে। এই সব জিনিসের এখন একটা, এইটা বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে এটা যুদ্ধবিরতি, শুরু খালি বলা হয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এটা এমন কেচকিতে পড়ছে হোল আমেরিকা, হোল পশ্চিম বলতে গেলে, মানে হোল ইউরোপ যেটা করছে, এখানে আমেরিকাকে সাপোর্ট না দিয়ে পাশ কাটাই গেছে। এটা আমাদের না ভাই, ভাই ভাই আমরা সহ্য করতে পারবো না। এমনি জেলেনস্কির এই যুদ্ধে আমরা গিয়ে আমরা প্রত্যেকে আমাদের জনগণের কাছে বেজ্জিত হয়ে গেছি। বহু দেশের প্রেসিডেন্ট সেকেন্ড টাইম জিততে পারে নাই, জার্মানির চ্যান্সেলর সেকেন্ড টাইম জিততে পারে নাই, মাক্রো ফ্রান্সের, তারও যায় যে অবস্থা, সেকেন্ড টাইম প্রেসিডেন্টে কি হবে তার সে জানে না। ব্রিটিশদের অবস্থা আরো খারাপ, স্টারমারের, সে লিড নিয়ে বলতেছে ট্রাম্পকে যে না আমরা তোমাকে সাপোর্ট করতে পারবো না। এগুলো দিয়ে বোঝার চেষ্টা করেন যে আর কত এই পাপের বোঝা আর কত বাড়াবেন। এখন আল্লাহ যদি চায় তাহলে এটা হচ্ছে সেই ইঙ্গিত, সেই মুহূর্ত যখন সব জিনিস সাজানো হচ্ছে ঠিকঠাক মতো। এরই শুরু হলো এটা। 15 দিনের যুদ্ধবিরতি শুনতে মনে হতেছে আমেরিকা, ট্রাম্প খুব বেশি কম্প্রোমাইজ করেন নাই, কিন্তু আপনারা লিখে রাখেন এটা ছিল ট্রাম্পের জন্য পালায় যাওয়া যুদ্ধ থেকে, ইজ্জতের সাথে, মানে মুখ রক্ষা করে পালায় যাওয়ার জিনিস, সেই জন্য 2 সপ্তাহ করেছে। তা আসলে কি হবে আপনারা নিশ্চিত থাকেন, যুদ্ধবিরতি করা ছাড়া ওয়েস্টের উপায় নেই। কেন? সবচেয়ে বড় কারণ যেটা, হোল গ্লোবাল ইকোনমি ধসে পড়েছে, এবং অলরেডি আজকে থেকে যে যুদ্ধবিরতি হয়েছে এটাও যদি এখন রিকভার করতে চায় কমপক্ষে 1 বছর থেকে 3 বছর এটা রিকভারির সময় লাগবে। এটা অলরেডি এমন একটা ভাগ
ভাঙন ধরা দিছে, এমন একটা বিপদে ফেলা দিছে। আর আরেকটা বড় কারণ হলো ততোধিক স্ট্রংলি সবলভাবে চীনারা তাদের অর্থনীতি, তাদের গ্লোবাল নেতৃত্ব দখলের কাজে আগিয়ে গেছে, প্রমাণ করে ফেলেছে। ফলে এগুলো অনেক কিছু ঘটনার বাইরের একটা দিক, বাইরের সাইনবোর্ডটার নাম হলো ইরান। ফলে এটা ইরান আর আমেরিকার যুদ্ধ বলা হচ্ছে, কিন্তু আসলে যুদ্ধটা হলো ইরানের পিছনে আছে রাশিয়া এবং চায়না। রাশিয়ার চেয়ে বেশি হলো চীনেরটা অর্থের দিক থেকে। আর পারমাণবিক যুদ্ধ বিষয় যদি নিতে চায় আমেরিকানরা ওদিকে, তাহলে এইটার প্রোটেক্টর হলো আসলে রাশিয়া। রাশিয়ানদের মুখের সামনে এগুলার কোনোই মুরদ নেই আমেরিকানদের। তারপর তো ওই যে একটা উত্তর কোরিয়া বানায় রাখছে, যে উত্তর কোরিয়া থেকে মিসাইল ছুটতে পারে, যেটা আমেরিকায় যাবে। এই যে এবার ইরান এখনো পর্যন্ত ডাইরেক্ট মিসাইল মারে নাই আমেরিকা, এবার কিন্তু সে উত্তর কোরিয়ার অস্ত্র পাইছে। এটা পেয়ে সে বসেছিল, যদি আমাকে এক্সচেঞ্জ জায়গায় ঠেলে দেয়, আমি এখান থেকে ডাইরেক্ট আমেরিকায় ওই উত্তর কোরিয়া মিসাইল মারব। এখন প্রস্তুতির অবস্থা ছিল এটা। আচ্ছা, হোল ওয়েস্ট আসলে ভেঙে গেছে, আউলায় গেছে। একদিকে শুধু গ্লোবাল নেতৃত্ব চলে গেছে তাই না, তার যে ইন্টিগ্রিটি আমরা সবাই ভাইবাইছিলাম, বাকি সব দুনিয়ার বাকি সবাদের উপরে রুস্তুমি করে আমরা ভাগযোগ করে খাইছি একদিন। এই সাদা চামড়া শাসন দুনিয়া থেকে এই সমাপ্তির দিন হলো আজকে, আমি বলে রাখলাম। এখন থেকে শুরু হবে। কি কি সিমটম দেখবেন আপনারা? তাহলে 15 দিনের যুদ্ধবিরতি হয়েছে, এটা খালি এক্সটেন্ড হতে থাকবে। দেখবেন এই 2 সপ্তাহ এর চেয়ে বেশি কিছু হবে না, খালি এটা এক্সটেন্ড করতে থাকবে। শুরুর দিকে বলবে যে আচ্ছা 1 মাস বাড়ানো হলো, 2 মাস বাড়ানো হলো, একটা পর্যায়ে বলা হচ্ছে এটা অনির্দিষ্ট কারণের জন্য স্থায়ী হয়ে গেল। এই যুদ্ধবিরতি থাকবে, কারণ এই যুদ্ধ আরেকটা দিন কন্টিনিউ করার মতন অবস্থা হোল ওয়েস্টের, না আমেরিকার না ইউরোপিয়ান ইউনিয়নের কারো আছে। এমনিতেই তারা যুদ্ধ ছিল না। অতএব ধরে নিতে পারেন। আর এই যুদ্ধবিরতি কি বাস্তবে হবে? বাস্তবায়িত হবে। প্রধান শর্ত কে গ্যারান্টি দিবে? ইরানের দাবির মধ্যে 10 দফা দাবি দিছে। ইরান যে 10 দফা দাবি দিছে, এটা আবার ট্রাম্প স্বীকার করছে, আমাকে 10 দফা দাবি দিছে। তাই কই ঠিক আছে, ওটার বেসিসে আমরা আলোচনা শুরু করবো। ওই 10 দফার মুখ্য দাবিটা কি আসলে? ও বলতেছে তুমি এর আগে বারবার এরকম যুদ্ধবিরতি হয়েছে এবং তুমি ভঙ্গ করছো, সো আমি তোমাকে আর বিশ্বাস করি না, ইরান বলেছে। তাই একটা পার্মানেন্ট যুদ্ধবিরতির আলাপ যদি না করো, আলাপ হিসেবে যদি আলাপ শুরু না করো, দেন আমি নাই। ওইটাই 10 শর্তের ভিতরে সবচেয়ে বড় শর্ত হচ্ছে ওইটাই। এখন আসেন গ্যারান্টারের কি আছে? গ্যারান্টি চাচ্ছে ইরান, যেটা হলে সে মনে করবে যুদ্ধবিরতিটা হয়েছে, যুদ্ধবিরতির আলাপ আলোচনা সফল হয়েছে। সেটা হলো যে তোমরা ঘুরে ফিরে আবার বলবো যে আমি পারমাণবিক বোমা বানাতে পারবো কিনা। আরে ভাই, এটা তুমি বলার কে? তুমি বানাইছো, তোমাকে বাকি দুনিয়াকে যে পারমিশন দিচ্ছ? তোমাদের পেট ভর্তি পারমাণবিক অস্ত্র তোমার ধরে বসে আছো, কয়েক হাজার করে বসে আছো, কয়েক হাজার করে পারমাণবিক অস্ত্র আছে তোমাদের। তোমরা তো দুনিয়ার থেকে পারমিশন নাও নাই, তাহলে আমি বানাইতে গেলে তোমাদের জলে কেন? কাজেই আমার উপরে এই ধরনের কোনো দাবি করা যাবে না। আমি করলে করব, না করলে না করব, আমার দায়িত্ব আমি দুনিয়ার কাছে জানাবো। হচ্ছে ইরানের পজিশন এই ব্যাপারে। ঠিক একই রকম ভাবে এই যে আগের বারে যুদ্ধবিরতি শুধু করলে হবে না, এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়। খালি একটু স্মরণ করে দিই আপনাদেরকে, যুদ্ধের ক্ষয়ক্ষতি একজন আরেকজনকে পূরণ করে দেওয়ার দাবি কিন্তু খুব সাংঘাতিক খারাপ অভিজ্ঞতা। কিরকম? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধটাই হয়েছিল কিন্তু অরিজিনালি একদিকে ইংল্যান্ড ফ্রান্স আর একদিকে জার্মানি। তখন হিটলারের জার্মানি না, ওটা 14 সালের আগেকার জার্মানি। এইটার পরিণতিতে জিতে যায় ইংল্যান্ড ফ্রান্স। জিতে গিয়ে তারা উল্টা জার্মানির উপরে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবি চাপাই দিতে পারে বিজয় হয়ে। এইবার সারা জার্মানবাসীর কাছে সর্বমতে প্রত্যেকে পে করতে হবে ওই ট্যাক্স, প্রত্যেকটা মানুষকে। তারা এটা মেনে নিবে কেন? এইটাকে বিক্রি করছে হিটলার। তোমরা আমাকে সমর্থন করো, আমি এখান থেকে মুক্ত করবো জার্মানিকে। এই ছিল তার প্রধান স্লোগান 32 সালে। অনেক সময় লাগছিল। এইটাই হিটলারের উত্থানের মূল কাণ্ড, ফ্যাসিজমটা। হিটলার কেন ফ্যাসিজম কথাটা অনেকে ব্যবহার করে ইচ্ছা মতন হাসিনাকে বোঝানোর জন্য। ফ্যাসিজম মানে সবসময় মনে রাখবেন, ফ্যাসিজম মানে হলো সমাজের একটা অংশ, সে খুব পপুলার। হাসিনা একটা অংশ। কোনটা? এই সমস্ত প্রগতিবাদী বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী,
ইন্ডিয়া এদের কাছে সবচেয়ে পপুলার হাসিনা। তাহলে এই যে পপুলার, স্বৈরাচার আর ফ্যাসিজমের মধ্যে ফারাক কি? স্বৈরাচার যখন পপুলার হয় সমাজের একটা সেকশনের মধ্যে, সমস্ত কমিউনিস্ট এটাকে সাপোর্ট করছে। এরাই বুদ্ধি দিচ্ছে রাজাকার ভার্সেস মুক্তিযোদ্ধা, আর রাজাকারদের কুপানোর জাস্টিফিকেশন ওখান থেকে কমিউনিস্টরা দিচ্ছে, এটা প্রগতিশীলরা দিচ্ছে, ইন্ডিয়ানরা দিচ্ছে। সো এই কথাটা যদি মনে রাখি তাহলে ফ্যাসিজম বুঝবো। তাহলে ফ্যাসিজম মানেই হলো তার যে একদিকে পপুলার থাকে। এই হিটলার পপুলার ছিল বলেই ফ্যাসিজম হতে পারছে, ফ্যাসিস্ট হতে পারছে। সো ওই কথাটা যেন আমাদের খেয়াল থাকে, ওটা কতদূর যাবে না যাবে কি হবে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। সো মূল বিষয়টা হচ্ছে এই যুদ্ধবিরতিটা ক্রমশ কোদিকে যাবে, কতদিন লাগবে জানি না, কিন্তু মূল কথা হলো ইরান যে গ্যারান্টিটা চাচ্ছে সেই গ্যারান্টি একমাত্র আমেরিকার কাছ থেকে আদায় করে দিতে পারে চীন। চীনই একমাত্র গ্যারান্টার হইতে পারে, যাকে সে বিশ্বাস করবে, যে একমাত্র ট্রাম্পের আমেরিকার কাছ থেকে শর্ত আদায় করা বা এই ডিলটা, এটা আসলেই কি যুদ্ধবিরতি হবে, ফাইনালি কোনো একটা চুক্তি থেকে পৌঁছতে পারবে, এই চুক্তির গ্যারান্টি কি? যে এই চুক্তির পরে চুক্তি মানলো না আমেরিকান আর একটা প্রেসিডেন্ট এসে, কি আর একটা কেউ এসে, তাহলে কি হবে? এইটার গ্যারান্টি একমাত্র চীন দিতে পারে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যুদ্ধবিরতি আলটিমেটলি চীনের দিকে যাবে। পাকিস্তানের কথা, এটা হলো একটা, পাকিস্তানের কথা বলতে বলতে থেমে গেছিলাম, এবার আরেকটা দিক বলি। যদি পাকিস্তান মধ্যস্থতাকারী হয় তাহলে যুদ্ধবিরতি 2-1 সপ্তাহ 1 মাস বড় যায়, এরপর এটা আস্তে আস্তে অকিছু হয়ে যাবে। কেন? এটা খোদ পাকিস্তানের প্রবলেম। পাকিস্তান সবচেয়ে আকাম করছে, বিশেষ করে এখনকার তাদের যে আর্মি প্রধান, এই যে ওয়াসিম বা আসিম, আপনি দেখেন আজকের সারাদিন লেখা আছে পাকিস্তানের মধ্যস্থতায়। আচ্ছা ভালো, সেটুকটা বলেন যদি ঠিক আছে। এই পাকিস্তানের মধ্যস্থতা বলে একবার বলতেছেন প্রধানমন্ত্রী, একবার বলতেছে সেনাপ্রধান, করছিস সেনাপ্রধানকে প্রধানমন্ত্রীর প্যারালাল, এটা কি বলতেছেন আপনি? সেনাপ্রধান কি করে প্রাইম মিনিস্টারের পাশে দাঁড়ায় কথা বলে, তার নেতৃত্বে যুদ্ধবিরতি হচ্ছে, এটা কি? এর ভিতরেই লুকে আছে সমস্ত সমস্ত এটা যে টিকবে না তার লক্ষ্য। কেন? কারণ এই আসিমকে কাছে ডেকে নিয়ে এসে ট্রাম্প নিয়ে ওকে উপরে তুলছে। অলরেডি পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক দল নাকি আর্মি এই ঝগড়ার ভিতরে অলরেডি আর্মিকে উপরে এক ধাপ উপরে উঠে দিচ্ছে, একটা সংসদে একটা আইন পাশ করে। এই ট্রাম্প করছে। এখন ট্রাম্পের ভয়ে পাকিস্তানের সমস্ত রাজনীতির মুখে তালা দিয়ে আছে। প্লাস এটা নয় আমরা বাইরের লোকেদের কি এসে যায়, আমাদের জন্য যেটা এসে যায় সে অলরেডি এটা দিয়া পাকিস্তান পরিপূর্ণভাবে অল অ্যালোন, এটা তো কয়েকবার দুর্ভিক্ষ হাত থেকে বাঁচছে চীনের ওই যে গোয়াদর প্রজেক্টের কারণে। বাংলাদেশ যেমন চীনের কাছ থেকে 30 বিলিয়নের আশেপাশে হয়ে গেছে যে টাকা নিচ্ছে, পাকিস্তান অলরেডি 55 বিলিয়নের কমিটমেন্ট আছে। এটি ধাপে 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 এই ছাড় হচ্ছে, এটাই গোয়াদর প্রজেক্টটা। এই গোয়াদর প্রজেক্টের টাকা সে কমপ্লিটলি টিকে আছে কিন্তু চীনের টাকা দিয়ে, ইনভেস্টমেন্ট দিয়ে। এইটাকে এইবার ফুসলায়, এই আর্মিকে ফুসলায় দিকে নিয়ে গেছে ট্রাম্প। অর্থাৎ সে এখন কান্নি মারতেছে আবার আমেরিকার দিকে। আমি কি করে জানছি এটা বলতে পারছি না, কারণ আমি আপনাদেরকে নিশ্চিত করছি চাইনিজরা এটা নিয়ে কি পরিমাণ খেপা, এটা যারা ভিতরে খবর জানে তারা জানে, এবং তারা প্রকাশ্যে বাংলাদেশের কোনো কোনো মানুষের কাছে, আমি খুব জেনারেলি বললাম মানুষটাকে তা বলতেছে না, তাদের কাছে ওপেনলি বলেছে তারা পাকিস্তানের উপর খেপা, খালি ভালো সময় সুযোগের জন্য ওয়েট করছে যে তোমরা আমার টাকা নিয়ে রাষ্ট্র চালাইতেছো, দুষ্টুমি করতেছো আর আমেরিকার বন্ধু হয়ে যাচ্ছ। হ্যাঁ, এইসব ধান্দাবাজি কদিন চলবে? এই যে আমরা J-17 কিনবো চাইনিজ বিমান, নাকি পাকিস্তানে যেটা বানানো হচ্ছে চাইনিজের একই বিমান ওটা কিনবো, এগুলো নিয়ে যে ফালতু তর্ক করতেছে। আর আমাদের বিমান বাহিনীর প্রধান সে ওই পাকিস্তানের ভিতরে গিয়ে ঢুকছে, কারণ ওখান থেকে সে কমিশন পাবে। এটা তো ওপেন সিক্রেট, সামরিক মহলে এটা ওপেন সিক্রেট। এই জন্য আমি পরিষ্কার করে বলেছি যে চাইনিজেরটা নিতে হবে। আমরা কোনোভাবেই এই পাকিস্তানের সাথে
সামরিক জোটে যাব না, কোনো সামরিক অ্যালায়েন্স করবো না, এটা ভুল হবে। কারণ এই সামরিক অ্যালায়েন্স মানে ট্রাম্পের সাথে অ্যালায়েন্স। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে বুঝবো যে চীন কেন এই ট্রাম্প, পাকিস্তানকে সামনে রেখে, আসিমকে সামনে রেখে ট্রাম্পের সাথে আপোষ, এই যুদ্ধবিরতি করতে যাবে না। সো ইরানকে যদি এই যুদ্ধবিরতিতে চীনের সাহায্য পেতে হয়, গ্যারান্টার হিসেবে পেতে হয়, তাহলে পাকিস্তান বাদ যাবে। এই সত্যটা কেউ বলে নাই, কেউ জানে না, ব্যাখ্যা করতে পারে না এটা কেমনি কি হইতেছে। এমনিতে তার নিচে আছে তুর্কি, 3-4টা দেশ আছে, আছে ইজিপ্ট, এরা সব আমেরিকানদের লোক, আমেরিকানদের সমর্থিত রাষ্ট্র, আমেরিকানদের স্বার্থ দেখা রাষ্ট্র, কারণ তাদের স্বার্থ ওটার ভিতরে আছে, আমেরিকান স্বার্থের মধ্যে আছে। আমেরিকান অস্ত্রের লোকালি বানাই দেয় কম পয়সায়, একই জিনিস, ওদের মডেল, ওদের টেকনোলজি, কিন্তু লেবারটা তুরস্কের, ফলে দাম কম পড়ে। এটা তো তুরস্ক, এটা তো তুর্কিয়া। আর ইজিপ্ট তো সেই 79 সাল থেকে ক্যাম্প ডেভিডের আমল থেকে আমেরিকানদের দালাল হয়ে আছে, ওর তো এখনো বছরে $3 বিলিয়ন পায় আমেরিকা থেকে, ঠিক যেমন এই ইসরায়েল পায় $10 বিলিয়ন বছরে ওই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে। আর ইজিপ্ট পায় $3 বিলিয়ন। এই 3 বিলিয়নের ভিতরে 1.4 বিলিয়ন আর্মির জন্য, আর 1.2 বিলিয়ন ওদের গমে ভর্তুকি দেওয়া হয়, মানে খাদ্যদ্রব্যে। এটা হলো বাকি টাকাটা, এটাই আমেরিকানদের টাকা। তাহলে এই ইজিপ্ট আমেরিকানদের ইজিপ্ট এটা। তা ফলে যাদেরকে দিয়ে সাজানো হয়েছে এটা তো আমেরিকানদের। বাট এর নিয়ে আমাদের ভয়ের কিছু নাই, কারণ এই আমেরিকা এখন ফুস হয়ে যাবে। আসলে কেন ফুস হয়ে যাবে? ভিতরের গন্ডগোলের কারণে, আভ্যন্তরীণ গন্ডগোল চরম মাত্রায়, যেটা লাইন চলতেছে, মূল লাইন। আচ্ছা, সেকেন্ড আরেকটা পয়েন্ট বলে দিই, যেটি ভান্স যে এখন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্পকে উপরে ফেলা দেওয়ার একটা প্ল্যান চলছে। না, উপরে ফেলা দেওয়া আমাদের ল্যাঙ্গুয়েজে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ওদের ওখানে যেটা হচ্ছে, পুরা ডেমোক্র্যাটরা, রিপাবলিকানদের একটা বিরাট অংশ, কারা কারা, যারা সিনেট এবং সিন্ডিকেট কংগ্রেসের মেম্বার যারা, তারা এই প্ল্যানটা করতেছে যে তারা ইয়েতে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে যে এই লোকটার মাথা ঠিক নেই, ট্রাম্পের মাথা ঠিক নেই, একে অবিলম্বে অপসারিত করা হোক, ভান্সকে দায়িত্ব দেওয়া হোক। এই মুভটা চলছে। এর ভিতরে একদিন ছিল, আপনারা জানেন নিশ্চয়ই, রিপাবলিকানের ভিতরে দুটো ভাগ আছে, যেটা এক্সট্রিম রিপাবলিক, মানে ট্রাম্পকে সমর্থন করে, এটাও একটা গ্রুপ আছে। এই গ্রুপটা পর্যন্ত রাজি হয়েছে এই পাগলামি দেখে। মানে পাগলামি তো ভালো করে মিঠা করে বললাম, আসলে তো এটা একটা কি বলবো, এটা কোনো বলার ভাষা নাই। তারপর দেখেন সে শব্দ ইউজ করছে, বাস্টার্ড, ওয়েস্টে ফাক, এই শব্দটা যেখানে সেখানে ব্যবহার করে। ভাই সেটা কমন মানুষ করতে পারে, একটা রাষ্ট্রপতি কি করে এইসব শব্দ ইউজ করে? এইসব শব্দ ইউজ করে সে ইরানকে গালি দিয়েছে। এটা ন্যূনতম কোনো সেন্স, এর সাথে একটা ভদ্র টেবিলে বসা যায়? এই টাইপের লোক হল ট্রাম্প। এখন সেই ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে পুরো এই পলিটিক্যাল সেকশন সবাই। ফলে ওরা চেষ্টা করছে যে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বানায় দেবো। সো এগুলো হলো ইন্টারনাল ক্যাচাল। এখন এই যুদ্ধবিরতির কারণে এটা বেড়ে যাবে। অলরেডি প্রায় 12 জন আর্মির শীর্ষ ব্যক্তিত্বকে ফোর্স করে তাদের রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে। এই হেক্সাত, ওদের যে প্রতিরক্ষা মন্ত্রী, এ আর একটা দাবি করতেছে আমি তো খ্রিস্টান, কিন্তু আমি হলাম এমন খ্রিস্টান যে ইহুদিদের দাবি সমর্থন করি, বুঝছেন? যেটাকে জায়নিস্ট বলি আমি, মানে খ্রিস্টীয় জায়নিস্ট, বুঝলি? আরো ডেঞ্জারাস। এই লোক হলো এমনি কাজ হিসেবে একটা মেজর ছিল আর্মি, আমেরিকান আর্মি, আর এখন কি করতেছে দেখেন। ওকে সিনেটে গিয়েছে কিভাবে ধোলাই দিয়েছে, দেখেছেন অনেকে, ভিডিওটা ছড়ানো আছে। ওকে বলতেছে তুমি তো অযোগ্য, তুমি এখনই পদত্যাগ করো, এভাবে কথা বলছে সিনেট। এনিওয়ে, আমি ডিটেল বেশি হয়ে যাচ্ছে। সার কথা হলো যে এগুলোর ইন্টারনাল কারণে এখন অন্যদিকে মনোযোগ দিতে পারবে না। ফলে কিন্তু এগুলার 1-2 মাসের মধ্যে পাকিস্তানকে সরাইতেই হবে। আবার পাকিস্তানের নিজের একটা ইন্টারেস্ট আছে, এগুলো আপনাদের জানা দরকার। ইরানের সাথে যেন ইরান বেঁচে যায়। কেন? ইরান যদি আমেরিকানরা দখল নেয়, তাহলে পাকিস্তানের আর একটা বড় মাথার কাটা হলো বেলুচরা।
বেলুচদের উপজাতিগুলার একটা অংশ আবার ইরানে থাকে। যদি ইরান দখল হয়ে যায় বা ভেঙে পড়ে, তাহলে এই বেলুচরা ওখানে চলে যাবে না, এখানে আসবে, এই বেলুচদেরকে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে। এই জন্য পাকিস্তান কোনোভাবেই চায় না যে ইরান ভেঙে পড়ুক। এটা হচ্ছে পাকিস্তানের কোর ইন্টারেস্ট। এখন এই সব মিলিয়ে সে কোথায় যাবে, সোজা কথাটা হলো, এক কথায় শেষ করে দেওয়া যেতে পারে, সেটা হলো যে পাকিস্তান ট্রাম্পের পাকিস্তান, আমেরিকার পকেটেও হাত রাখে, সেই সেই পাকিস্তান, সেই আসিম জেনারেলকে দিয়ে এই নেগোসিয়েশন হবে না। এটা হচ্ছে বটম লাইন। এখন এটা তাকে কিভাবে সরানো হবে, কি দিয়ে সরানো হবে, নাকি পুরা নেগোসিয়েশনটা ওখান থেকে সরে নিয়ে এসে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, গড নোস, এগুলো আগামী দিনে আমরা দেখবো। কিন্তু এটা হচ্ছে বড় পয়েন্ট আর কি, যেটা এখনই হয়তো ইস্যু না, মুখ্য ইস্যু না, কিন্তু এটা আস্তে ক্রমশ ইস্যু হয়ে উঠবে। যেমন প্রথমে 1-2 সপ্তাহ তো যাবে, কি করে আরো এটা আরেক মাস বাড়ায় নেওয়া যায় এই যুদ্ধবিরতিটা, এগুলো আলাপ হইতে হইতেই 1 সপ্তাহ কেটে যাবে। এগুলো আপনারা দেখতে থাকবে, কিন্তু আমি বটম লাইনে কোথায় কোথায় আছে তাই খালি আপনাদেরকে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে শুরুটা, এটা হলো শুরু। কিসের শুরু? গ্লোবাল নেতৃত্ব যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইসরায়েলের রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, তার শুরু হবে এটা দিয়ে। ইরান একটা ভালো কাজ করেছে, মানে বুদ্ধিমানের কাজ করছে, এই নেগোসিয়েশন করছে আমেরিকার সাথে, ইসরায়েলকে নেই। ও জানে ইসরায়েলকে সাথে নিয়ে, এই আমেরিকাকে সাথে নিয়ে ইসরায়েল অলরেডি, ইসরায়েল স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ট্রাম্পের সাথে যে চুক্তি হয়েছে ওই চুক্তি আমরাও মানি, কিন্তু একটা শয়তানি করতেছে, লেবাননকে তো যুদ্ধবিরতির ভিতরে রাখা হয় নাই, এটা হচ্ছে ইসরায়েলের দাবি। কিন্তু পাকিস্তান উল্টা, যে নেগোসিয়েটর, সে কনফার্ম করছে যে ইয়েস, আমাদের এই নেগোসিয়েশনের কথার ভিতরে, স্টেটমেন্টের ভিতরে বেইরুত ইনক্লুডেড আছে, মানে লেবানন ইনক্লুডেড আছে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আর কি, কিন্তু এটা 2-1 দিনের মধ্যে লেবাননটাও থেমে যাবে বলে আমার ধারণা আর কি। সো এগুলো হচ্ছে খুচরা দিকগুলো আর কি। তাহলে সার কথা কি হচ্ছে? সার কথা হচ্ছে এই আমেরিকানরা হেরে যাওয়া শুরু করলো, হোল ওয়েস্ট, সাদা চামড়ার লোকেরা গ্লোবাল নেতৃত্ব থেকে হেরে যাওয়া শুরু হলো। এখন থেকে তারা অপসারিত হয়ে যাবে, টুডে অর টুমরো। আমি হয়তো অনেক জিনিস আগে বলে ফেলাইছি, এটা স্লোলি চেঞ্জ হয়ে যাবে এখন এদিকে। ওকে, ইমিডিয়েট বাংলাদেশের উপর ইম্প্যাক্ট। বাংলাদেশের উপর ইম্প্যাক্টে হলো যে অলরেডি তেলের দাম উঠে গেছিল 116, 109, সর্বশেষ ছিল বোধ 109, এটা এখন আজকে হয়েছে 94, এই যুদ্ধবিরতিটার পরে $94। অর্থাৎ এটা আস্তে আস্তে নেমে যাবে। আরেকটা কারণে বলে রাখি আমি, কেন নেমে যাবে, কারণ গ্লোবাল ইকোনমি এমনভাবে মার খাইছে, এতে আমরা যতটা না মার খাইছি, আমরা তো গরিব মরেই আছি। ইউরোপ আমেরিকার মতন দেশগুলো তারা মরে আছে, ইভেন তারাও না, তাদের বাপগুলো হলো আসলে যারা ওয়াল স্ট্রিটের মতো বড় কোম্পানি আছে, বিলিয়নিয়ার, যারা বিলিয়ন ডলার ইনভেস্ট করে, ওরা অস্থির হয়ে গেছে যে এইবার পুঁজিপাটটাই সব লস হয়ে যাবে যদি গ্লোবাল ইকোনমি টিকে না টিকে যদি। এই জন্য ওরাই চাপ দিয়েছে মূলত ট্রাম্পকে এই যুদ্ধবিরতিটা করতে। এই জন্য তেলের দাম দ্রুত কমিয়ে কি করে গ্লোবাল ইকোনমিটাকে আবার সচল রাখা যায়, সেই ঝোঁকটা বাড়তে থাকবে, ফলে তেলের দাম কমবে। আবার এটা কমে হয়তো 50 থেকে 70 এর মধ্যে, যেরকম ভাবে ছিল, নিচে নাম ছিল 50-এর কাছাকাছি, 70-এর আশেপাশে এটা থাকছিল, ও জায়গায় আবার চলে যাবে বলে আমার ধারণা, কিন্তু শুরুতে একটু সময় লাগবে, বাট এটা এদিকে যাবে, সেই ঝোঁকটা শুরু হয়ে যাবে। তাতে এই যুদ্ধবিরতি আজ ভাঙছে কাল ঘটছে, আবার এরকম ভাঙা যতই হোক না কেন, তার একটা ছাপ পড়বে তেলের বাজারে, কিন্তু আলটিমেট এর নিজস্ব ঝোঁক থাকবে এটাকে নামাই দেওয়া। কারণ তেলের দাম আবার না কমলে পরে গ্লোবাল ইকোনমিটা সাস্টেন করবে না, যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতি পুষাইতে পারবে না। আর ও যে বলছে ওয়াল স্ট্রিট টাইপের কোম্পানিগুলা, এদের লক্ষ্য কিন্তু হলো গ্লোবাল ইকোনমিটাকে আবার সাস্টেইন করা, বাসায় তোলা, এটা হচ্ছে ওদের স্বার্থ। ফলে ওদের স্বার্থের কারণে গ্লোবাল ইকোনমিটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার ভালো জায়গায় নিয়ে আসতে যেতেই হবে, এটা ওদের স্বার্থ, আমাদেরও তো স্বার্থ এটা। ফলে এই কারণে এটা আবার হয়তো উঠে আসবে দ্রুত বলে আমার ধারণা। ফলে তেলের দামটা এখন ধীরে ধীরে কমছে এই জন্য, কারণ এখনো যুদ্ধবিরতিটা কেমন টিকবে কিনা, কয়দিন টিকে, এই নিয়ে সন্দেহ তো সবার আছে। যেমন ইরান আজকেও হুমকি দিচ্ছে যে ট্রিগারের আঙুল কিন্তু সরায়নি এখনো, বেশি করলে কিন্তু আবার দিবানে। এই কথাগুলো বুঝতে পারেন, এর মধ্যে আছে নাই একটা অবস্থা আছে। সো এই ক্রমশ যুদ্ধবিরতিটা স্টেবল হবে, স্থির হবে, কারণ প্রত্যেকটা গ্রুপের
প্রত্যেকটা পক্ষের স্বার্থ হলো এই যুদ্ধটা থামানো। এটা হচ্ছে মূল কারণ। আর এই যে তেলের দাম কমতেছে, এর ইম্প্যাক্ট আমরা পাবো, কিন্তু সবচেয়ে ক্ষতি হবে আমাদের মতন দেশে, যেটা প্রথম 1 বছর সবচেয়ে কম 1 বছর আমরা প্রচন্ড কষ্ট থাকবো, যে ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে মানে এই ক্ষতির ইম্প্যাক্টটা ক্রমশ বাড়বে, যেটা হয়ে গেছে অলরেডি, তার যে প্রভাব থেকে গেছে, এই প্রভাবটাকে কাটায় উঠতে আমাদের অন্তত 1 বছর লাগবে এই কষ্টের মধ্যে, সবচেয়ে কম। আর কপাল মন্দ হলে এটা তো আরো 3 মানে পুরা সব মিলায় 4 বছর ধরে এটা চলবে। হ্যাঁ, ফলে ওই ছোট বড় যে কোনো ঘটনা, যুদ্ধবিরতির যে কোনো উথাল পাতাল ঘটনা যখন ঘটবে, তার ইম্প্যাক্ট আবার এটা বেড়ে যাবে, এই ক্ষতিগুলো আবার বাড়বে। এইটাই গরিব দেশগুলোর জন্য সবচেয়ে বড় ক্ষতি, আমরা হলাম তার ভিতরে। এরই ভিতরে আবার দেখেন, আমি বারে বারে বলেছি, আমি সরাসরি নাম ধরে বলেছি যে তারেক জিয়াকে ইমিডিয়েট 2টা লোকের থেকে দূরে থাকতে হবে, ইউনূস আর খলিল। কারণ তারা দেখেন গাধাই আসলে জোর করে ট্রাম্পের কোলে উঠতেছে। আরে ট্রাম্পই যেখানে কাপা ও সরকারের ক্ষমতায় থাকতে পারে কিনা, যেখানে ওখানে ফ্রান্সের হাতে নিয়ে যাওয়া হচ্ছে, হোল আমেরিকা অ্যান্টি ট্রাম্প হয়ে গেছে, সেখানে এরা ট্রাম্পের কোলে উঠবে। মানে ওদের নিজেদের পার্সোনাল স্বার্থে সে দেশ বেঁচে দিতেছে। আসলে বাংলাটা হচ্ছে এরকম। এই গেল একটা। ওদিকে রয়েছে ইন্ডিয়ানরা, এই যে ইন্ডিয়াতে গেছে এখন, এ তো ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ভালো কোনো দিকেও যাবে না। ইন্ডিয়ার কথাটা খালি এক লাইনে বলে শেষ করে দিই, ইন্ডিয়ান অবস্থাটা হচ্ছে এরকম, আপনি নিশ্চিত থাকতে পারেন অলরেডি সেই ঝোঁক শুরু হয়ে গেছে। সেটা হলো যে তারা হাসিনাকে বেচে দিয়ে নিজের স্বার্থ নিয়ে উঠে চলে যাবে, ইন্ডিয়ার কথা বলছি। সেই জন্য অলরেডি এই কথাগুলো উঠছে, এবং খুব সম্ভবত হাসিনার কথা যেসব বা কথাগুলো বাজারে ছড়তেছে, এটা না, হাসিনাকে নিয়ে যে কোনো ছোট দ্বীপ রাষ্ট্রে পাঠাই দেবে ফোর্স করে হলো বা যেভাবে হোক। আর আওয়ামী লীগ শেষ মানে শেষ, এটার কোনো দায় নেবে না ইন্ডিয়ানরা। যদিও তাদের অগ্নিহোত্রী টাইপের লোকেদের ইচ্ছা ছিল যে এটাকে আবার ফিরে পুনর্বাসিত করা, তাহলে এটাও গেল, এবং সেটা আবার কন্ট্রোল করতে দিয়েছে খলিলকে। এগুলা জাহান্নামে যায়, এগুলা নিয়ে আলাপের কিছু নাই আসলে। সব প্রথম কথা হলো, যখনই ইউনূস খলিলের জায়গা থেকে বেরিয়ে না আসবেন, অর্থাৎ চীনের কাছে না যাবেন, যেহেতু গ্লোবাল রাজনীতিতে গ্লোবাল অর্থনীতিতে দেশকে যদি বাঁচাতে হয় তাহলে বিনিয়োগ লাগবে, নগদ অর্থ লাগবে। এই যে আগের দিন বলছিলাম যেটা বাজেট সহায়তার ডলার লাগবে, এই বাজেট সহায়তার টাকা কে দিবে? আমেরিকানরা দিবে? কোনোদিন দেয় নাই। অথচ গত 25 বছরে না, ও তো টাকাই নেই, ও নিজেই বাজেট থেকে দাঁড় করতেছে। ও আপনাকে বাজেট সহায়তা মানে ক্যাশ ডলার চাওয়া, ডাইরেক্ট ডলারটা নিয়ে বাজেটে ঢুকাইবেন, ওটা বাজেট সহায়তা। তো এইটাকে কে দিবে আপনাকে? এক চায়না ছাড়া কার মুরুদ আছে? আপনি এদিকে ছুটতেছেন ইউনূস আর খলিলের হাত ধরে। পুরা যুদ্ধে যেখানে আমেরিকা একটা হারু পার্টি, আমেরিকা একটা অযোগ্য, তার কারণে আমাদের মতন দেশের এই গরিব লোকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র তো জাহান্নামে যাক, কিন্তু গরিবগুলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধের কারণে। আর আমাদেরকে ডেকে কোলে তুলে নিয়ে আবার সেই ট্রাম্পের কোলে উঠাই দেওয়ার জন্য এই দুটো লোক কাজ করতেছে। সো এটা থেকে বেরিয়ে যদি না আসে তাহলে আমরা বাজেট টাকা পাবো না। এটা প্লেন সিম্পল কথা, একদম ওপেন কথাই আমি বলছি। এখন এটা যদি তারেক না বুঝতে চায়, এত পরিষ্কার করে সবার সামনে বলে দিচ্ছি আমি আপনাদেরকে, তারেক যদি এটা স্বীকার করতে না চায়, বুঝতে না চায় যদি, তাহলে সবকিছু উপরে ফেলে দেবে বাংলাদেশের মানুষ। এবং সবচেয়ে খারাপ যেটা হবে আমি মনে করতেছি, যেটা নিয়ে আমি ওরিড, আসলে বিশৃঙ্খল হয়ে যাক, একটা ম্যাসাকারে পরিণত হোক। কপাল ভালো যে আগের বার আমরা উঠে দাঁড়াতে পারছিলাম হাসিনাকে তারায়, এবার কি পারবো আমার সন্দেহ আছে। একদম সত্যি বলে দিলে পরে হাসিনাকে তাড়ানোর জন্য যে সকল সামাজিক শক্তি আমি সহ সমাজে ছিল, সেটার আগের মতো নাই। এই যে সকল তরুণরা যারা আজকাল এনসিপি বানাইছে, তারা কি বলতেছে? তারা এখন বুঝেছে যে আসলে ওই যে ইউনূস সাহেব যে গেছিল 13ই জুন গিয়ে তারেকের সাথে যে আলাপটা করেছে, যে নেগোসিয়েশনটা করেছিল, ওইটাই যে ক্ষমতা ভাগবটার আলাপ ছিল, ওটা তারা এখন বুঝতে পারতেছে। এই হলো আমাদের এনসিপি, এই ছিল আমাদের তরুণরা, এই ছিল আমাদের সমন্বয়ক।
এবার বুঝতেছে আমরা কাদের উপর ভরসা করব। এই জন্য বলছি সামাজিক ফোর্স খুবই দুর্বল অবস্থা, আর কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারোর উপর ন্যূনতম আস্থা নাই। একটা হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের ভিতরে একটা আস্থা তৈরি হয়েছিল, পরস্পরের কাছে আসছিলাম, যতই রাজনৈতিক ভিন্নতা থাক না কেন, এইটা এখন একটা সবচেয়ে ভাঙাচোরা অবস্থায় আছে। ফলে এই অবস্থায় কোনো একটা ম্যাসাকার যদি ঘটে যায় এই ক্রাইসিসে, তারেকের গোয়ার্তুমির কারণে, এইটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ঘটনা। এই ফলে এগুলোর দিকে তাকিয়ে আপনারা একদিকে গ্লোবাল দিকটা বুঝবেন, একদিকে লোকাল দিকটা বুঝবেন, বাংলাদেশের কি হবে, ইকোনমিটা সার্ভাইভ করে যেতে পারবে কিনা এগুলো বুঝতে পারবেন। ফলে যেটাকে খুব সহজ মনে হচ্ছিল যে সিম্পল তেলের ঘটনা, আচ্ছা ঠিক আছে তেলের টাকা জোগাড় করতে তার লিখতে হয়ে যাবে, তেলের টাকা কোথেকে জোগাড় করবেন আপনি? আপনার জোগাড় করার মনোদিন নেই তো আপনার। এনিওয়ে, আজকে এখানে সমাপ্ত করতেছি। আমেরিকা ইরান যুদ্ধ বিরোধী কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এন্ডটা কি হবে, তার একটা সাধারণ ধারণা দিলাম। থ্যাংক ইউ।